তীব্র শীত কুয়াশায় জবুথবু মানুষ, বায়ু দূষণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীবাসী। টিকে থাকার আপ্রাণ চেষ্টায় ছিন্নমূল ও শ্রমজীবীরা। শীতটা একটু সকাল থেকে একটু বেশি, 1 ঘন্টা লেটে বাসা থেকে বাইরেছি। কাস্টমার আসছে না, শীতে কেউ বেরোতে চাচ্ছে না। আমরা যারা বয়স্ক আছি, বয়স্করা ঘরের থেকে বাইর করতে পারছি না। বাণিজ্যিক সংগঠনের নীরবতায় বিগত আমলে বিপুল অর্থ পাচার, ব্যবসায়ী নেতাদের রাজনীতির বাইরে রাখার পরামর্শ। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু, মাদকাসক্তের প্রমাণ পেলে পরিচয় গোপন রেখে চলবে কাউন্সেলিং। এবং সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে উইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর আশা মিরাজ লিটনদের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। অগ্রহায়ণের শেষে রাজধানীতে জেঁকে বসল শীত। যদিও শীত মানে না ধনী আর গরিবের পার্থক্য। শীত নিবারণে নতুন পোশাক আর প্রসাধনী কিনতে বিপণী বিতানে ভিড় করছে উচ্চবিত্তরা, আর অন্যদিকে তাদেরই সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয় সুবিধাবঞ্চিতদের। সমাজবিজ্ঞানীরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা মানুষগুলোর জীবনযাপন দিনকে দিন আরও কঠিন হয়ে পড়ছে। বৈষম্যহীন এই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের পাশাপাশি বাড়াতে হবে ব্যক্তি পর্যায়ের উদ্যোগও। রাব্বি হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। কমলাপুর স্টেশনে কোনো রকমে মাথা গুঁজে থাকেন ষাটোর্ধ্বনারী শান্তাহার। নির্ঘুম শীতের রাতে কেবলই টিকে থাকার আপ্রাণ চেষ্টা তার। সামনে তীব্র শীতে কি হবে সেই দুশ্চিন্তাও চোখে মুখে। স্টেশনে ঠাঁই পাওয়া তার মতো বাস্তুহারা এই মানুষেরা জানে শীতের রাত আর শোবে সাদিকের দূরত্ব কতটা দীর্ঘ। শীর্ণকায় শরীর, মলিন কাপড় জড়িয়ে রাতটুকু পার করতেই যেন সবটুকু চেষ্টা ফিকির। জানতে চাই শীত নিবারণে আর কি কি প্রস্তুতি তাদের। টুকিটাকি জামা কাপড় কিনি, এটাই পিনি। এই যে চাদর কিনছি। এই চাদর দিয়ে হবে শীত নামলে? ওই কম্বল টম্বল দিলে একটা কম্বল পাবো। কিছু নাই, এটা খালি এটা গা দিয়ে থাকে। সামান্য উপার্জন আর খাদ্য জোগাড়ের লড়াইয়ে স্ত্রী সন্তানের জন্য শীতের নতুন পোশাক কিংবা দেহের যত্নে প্রসাধনী, কোনোটাই জোগাড়ের সামর্থ্য নেই অনেকেরই। এইটা কিনতে গেলে ওইটা কেনা হয় না, না খেয়ে থাকা লাগে। আমাকে রিস্কা দাদা এগুলো সম্ভব কিনা? সব মিলিয়ে বাস্তবতা এটাই, সামর্থ্যবান কেউ যদি হাত বাড়িয়ে না দেয় তাহলে ছিন্নমূল হতদরিদ্র এই মানুষের টিকে থাকার লড়াইয়ে শীত নিবারণ করা কোনোভাবেই সম্ভব নয়। যদিও সমাজের অন্য প্রান্তের চিত্র এমন নয়। শহরের অভিজাত এলাকার একটি বিপণী বিতান। দোকানে দোকানে শোভা পাচ্ছে বাহারি শীতের পোশাক। শীতের শুরুতেই কেনাকাটায় ভিড়। এখানে আসা ক্রেতাদের কাছে জানতে চাওয়া, এবারের শীতের কেনাকাটায় কত টাকা বাজেট তাদের। 15-20 হাজার টাকার মধ্যে ফ্যামিলির সবার জন্য একটা বাজেট রেখেছি। দেশি জিনিসের উপরে আগ্রহী থাকেন তখন দেখা যায় আপনি কমের বাজেটেও পোষায় যেতে পারবেন। ফরেন জিনিসের প্রতি বেশি আগ্রহ থাকে, 4-5 হাজার টাকার কাছাকাছি লেগে যাবে। আর্থিক সক্ষমতা কিভাবে সমাজের দুই প্রান্তের মানুষের জীবনযাপনে ব্যবধান করে তা স্পষ্ট। সমাজ বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা মানুষের জীবনযাপন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। এখন রাষ্ট্রের সময় এসেছে যে এই ধরনের এক্সট্রিম টেম্পারেচার ফল যখন করবে তার জন্য মানে আগে থেকেই একটা প্ল্যান করা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদের হিটিং সিস্টেমটা কি হবে, বা তাদের যেমন সাইক্লোন আসলে আমরা তাদেরকে মানে একটা জায়গায় শেল্টারে সরিয়ে নেই, তো কোল্ড ওয়েভ আসলে তাদেরকে কোনো আলাদা জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। 24-এর গণঅভ্যুত্থানের পর সবার স্বপ্ন শোষণ বৈষম্যহীন এক বাংলাদেশের। সেখানে নাগরিকদের অসম জীবনযাপন কোনোভাবেই কাম্য নয় বলছেন সমাজ বিশ্লেষকরা।
রাব্বি হোসেন, এখন, ঢাকা। রাতের পর সকাল, তীব্র শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। শীতের এই তীব্রতার সাথে যুক্ত হয়েছে বায়ু দূষণ, আর তাতে করে ঢাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকির পরিমাণও বাড়ছে। এদিকে বেলা 11টার পর কোথাও কোথাও দেখা মিলছে সূর্যের। ছিন্নমূল ও শ্রমজীবী মানুষদের পাশাপাশি বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। এই শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যাও। এই মুহূর্তে আগারগাঁও শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হাসান, তার থেকে জানবো বিস্তারিত। রাব্বি, আপনি তো আছেন এখন শিশু ওয়ার্ডে, তো জানাবেন যে শিশুদের এই শীতবাহিত রোগে কতটা বিপাকে পড়েছে, সমগ্র হাসপাতালের বা কি অবস্থা? আবহাওয়া অফিস এই শীত নিয়ে আসলে তারা কি বলছেন? অনেক শীতের শুরুতে আজকে শৈত্যপ্রবাহ দেখেছে ঢাকা। এখনও সূর্যের তাপ ওঠেনি, যার কারণে অনেক নগর জীবনে অস্বস্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি শীতের শুরুতেই হাসপাতালগুলোতে ভিড় জমছে। যারা অসুস্থ হয়েছেন ঠান্ডার রোগজনিত কারণে তারা হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। এবং আমি এখানে ঢাকা শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে এসেছি। এখানে এই ওয়ার্ডটিতে এখন পর্যন্ত 21 জন শিশু ভর্তি রয়েছেন। এখানে শুধু ঢাকাই নয়, ঢাকার বাহির থেকেও কিন্তু অনেক রোগী নিয়ে তারা এসেছেন, স্বজনরা এসেছেন। এই ওয়ার্ডে 0 থেকে 5 বছরের শিশুরাই সবচেয়ে বেশি আমি দেখেছি। কারো বয়স 6 মাস, কারো 7 মাস, 8 মাস, 3 বছর, 2 বছর এরকম বয়সের শিশুরা রয়েছে। এবং এখানের যারা স্বজন রয়েছেন, শিশুর পরিবার রয়েছেন, তারা বলছেন যে এই ঠান্ডার সময় তাদের শিশুদের রোগ জীবাণুটা বেড়ে যায় অনেক অযত্নের কারণে। এবং চিকিৎসকরাও বলছেন যে এই সময়ে সবচেয়ে বড় প্রয়োজন পারিবারিক যে যত্ন, সেটি শিশুকে নানা প্রকার যত্ন নেওয়া, কোনো রকমের ঠান্ডার যাতে তাকে স্পর্শ করতে না পারে সেই দিকে যত্ন নিতে বলছেন চিকিৎসকরা। এবং পাশাপাশি আরও বলছেন যে এই সময়ে সবচেয়ে বেশি যত্ন নিতে পারেন শিশুর মা। শিশুর যদি যেই বিষয়গুলো আসলে রয়েছে, ধুলোবালি থেকে ঘরের ধুলোবালি, বাহিরের ধুলোবালি থেকে শিশুকে রক্ষা করা সহ নানা কিছুতে আসলে শিশুকে এই সময়ে যত্ন নিতে হবে। এবং চিকিৎসকরা আসলে এই পরামর্শগুলোই দিচ্ছেন যে শুধু হাসপাতাল থেকে চিকিৎসা নিলেই হবে না, পারিবারিক যত্ন প্রয়োজন। শিশুর আন্তরিকভাবে যত্ন নিলে আসলে এই শীতকালীন যে ঠান্ডাজনিত রোগগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচা যাবে। এবং এই শিশু ওয়ার্ডে এখানে 21 জন শিশু ভর্তি রয়েছেন। পাশাপাশি প্রতিদিনই কিন্তু এই ওয়ার্ডটিতে আসলে নতুন নতুন রোগী তারা আসছেন। ঢাকার বাহির থেকে অনেকে এসেছেন। আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম, টাঙ্গাইল থেকে একজন এসেছেন। তার যেই সন্তান রয়েছে, তার বয়স 6 মাস, সেই প্রায় মোটামুটি আজকে 10 দিন ধরে তিনি এই হাসপাতালে অবস্থান করছেন। এবং তিনি বলছেন যে একটা ভোগান্তি হচ্ছে, কারণ ঘরের শিশু যখন অসুস্থ থাকে, ছোট সন্তান যখন অসুস্থ থাকে, তখন বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না। যার কারণে অনেকে বলছেন যে এই শীতে আসলে পারিবারিক যত্ন, পাশাপাশি চিকিৎসকের পরামর্শে চলে যাতে আসলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, বা শীতজনিত যে কারণগুলো রয়েছে, শীতজনিত অসুস্থতা রয়েছে, সেই অসুস্থতা থেকে মুক্তি পেতে আসলে এই পরিবারগুলো এখানে এসেছেন। এবং চিকিৎসকরা তাদেরকে নানা পরামর্শ দিচ্ছেন এবং বলছেন যে তারা যাতে যত্নের কারণে যত্ন নিলেই হয়তো তাদের এই শীত জীবাণু বা শীতজনিত রোগ থেকে অ্যাকচুয়ালি বাঁচা যাবে। এবং যেহেতু আবহাওয়া অফিস বলছে আসলে আজকে শৈত্যপ্রবাহ হয়েছে, এবং ঢাকায় কিন্তু আজকে আমরা দেখেছি যে 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গেছে। এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ খবর। বর্তমান মৃদু শৈত্যপ্রবাহে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, সে বিষয়ে জানানোর জন্যই আগারগাঁও শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবার একটু ঢাকার বাইরে ঘুরে আসতে চাই, একটু চলে যেতে চাই চুয়াডাঙ্গায়। সেখানে বাড়ছে শীতের তীব্রতা। আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় জেলা জুড়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আরও সাথে সেখানে বেশ জটিল পরিস্থিতি পড়ে যাচ্ছে সাধারণ মানুষ। সে বিষয়ে জানতে এই মুহূর্তে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানাবেন যে এই যে শীতজনিত রোগ বাড়ছে, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, জনজীবনের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন, আর হাসপাতালে রোগীর সংখ্যাই বা কেমন? অনেক আসলে প্রতিনিয়ত কিন্তু শীত বাড়ছে, তাপমাত্রা কিন্তু প্রতিনিয়তই কমছে। আজ সকাল 6টা এবং সকাল 9টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 12 থেকে 10-এর ঘরে ইতিমধ্যে নেমেছে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ, অর্থাৎ 8-এর ঘরে 7-এর ঘরে তাপমাত্রা চলে আসবে। শৈত্যপ্রবাহ থাকবে টানা বেশ কয়েকদিন। পাশাপাশি এই যে হঠাৎ করেই শীত বাড়ার ফলে তাপমাত্রা ওঠানামার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ
4টি যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশি। পাশাপাশি আমি সদর হাসপাতালে খোঁজ পেয়েছি, সদর হাসপাতালে দেখা গেছে যে যারা বয়স্ক আছে এবং বয়স্ক যারা রোগীরা আছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশই আসলে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি এই যে ভর্তি হওয়া রোগীদের স্বজনদের সাথে আমার কথা হয়েছিল, স্বজনরা বলছে যে এই যে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে তারা যে চিকিৎসা নিতে আসছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে না এবং মেঝেতে তাদেরকে আসলে চিকিৎসা দিতে হচ্ছে। আমার সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জনের কথা হয়েছিল। এই কর্মকর্তা আমাকে যেমনটি বলছেন তার মতে বরাবরই আসলে সদর হাসপাতালের চিকিৎসা সেবা ভালো, কিন্তু বাস্তব চিত্র কিন্তু পুরোই উল্টো। কারণ সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই এবং বেড সংখ্যা কিন্তু সীমিত। তো সবশেষ মিলিয়ে হাসপাতাল এবং সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এই ছিল আমার কাছে শীত পরিস্থিতি নিয়ে অনেক চলমান মৃদু শৈত্যপ্রবাহের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী। এবার চলে যেতে চাই রাজশাহীতে। সেখানে ক্রমশ দিন ও রাতের তাপমাত্রা কমছে, কুয়াশা আর ঠান্ডা বাতাসে ভোগান্তি বাড়ছে ছিন্নমূল ও নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি মানুষদের। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বাভাবিকও হতে শুরু করেছে জনজীবন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর রেল স্টেশনে আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, আমি দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বলমল পরিবেশ আপনার চারপাশে, কিন্তু সকালে নিশ্চয়ই বেশ ঠান্ডা ছিল। জানাবেন যে আজকের দিনে আসলে সেখানকার শৈত্যপ্রবাহের কি সবশেষ খবরাখবর আপনার কাছে আছে? অনেক গত 2-1 দিন ধরেই কিন্তু রাজশাহীতে আসলে রাত এবং দিনের তাপমাত্রা কমছে এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে আসলে শীতের যে তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে এবং বাতাসে কিন্তু আজকে আমরা দেখছি যে সকালে কিন্তু ঘন কুয়াশা ছিল এবং সেই সাথে করে গত 2 দিনেও কিন্তু রাজশাহীতে তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস এবং পরে গতকালকে কিন্তু ছিল 13 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটি অনেকটাই কমে কিন্তু সকালে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই ডিসেম্বরের মাঝামাঝি আস্তে আস্তে কিন্তু এই তাপমাত্রাটি আরও কমবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তবে কিছুটা সুখবর এটি যে আজকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখেছি যে 9:30 থেকে 10টা বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে রৌদ্রের দেখা মিলেছে এবং এই জনপদে সকাল থেকে আসলে ছিন্নমূল বা নিম্ন আয়ের মানুষদের যে যুবথুবু অবস্থা বা তাদের যে ভোগান্তি সেটি খানিকটা কমতে শুরু করেছে এর মধ্যে। তবে আমরা লক্ষ্য করছি যে আজকে কিন্তু বাতাসের যে তীব্রতা সেটি রয়েছে এবং তাতে করে ঠান্ডার যে অনুভূতি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে রোদ ওঠার পরেও অনুভূত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে যারা রিক্সা চালক, অটো চালক থেকে শুরু করে আসলে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন অনেক ভোর থেকে এই কুয়াশা উপেক্ষা করে এবং তারা বলছেন যে তাদের এই মৌসুমটিতে আসলে এই ঠান্ডা উপেক্ষা করেই তাদের যে জীবন জীবিকার তাগিদেই আসলে তাদেরকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে এবং তাদের যে নিত্যদিনের কাজকর্ম সেটি কিন্তু তাদেরকে করতে হচ্ছে। তবে এই ঠান্ডায় তাদের সকালে কিছুটা ভোগান্তি বাড়ছে, তবে রোদ উঠে কিন্তু তারা বেশ কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত গরম কাপড় তারা কিন্তু এখনো শরীরে রেখেছেন, পাশাপাশি তাদের নিত্য দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে করার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি যে আজকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজকে কিন্তু দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা আরও 2-1 ডিগ্রি কমতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল আমার কাছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আসলে ছিন্নমূল মানুষের ভোগান্তির সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। দর্শক, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন মহাপরিচালক AKM শহীদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা 1238 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং 7,91,000-এর উপরে ইয়াবা উদ্ধার, 28 কেজি হিরোইন উদ্ধার এবং 58,500 বোতল ফেন্সিডিল সহ আরো বিশেষ অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা জেল পলাতক আসামি, আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় 110 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে 105 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস 2 আগে যখন বাংলাদেশের কুমিল্লা, ফেনী সহ এই অঞ্চলে বন্যা তলিয়ে যায়,
তখন আমরা বন্যা দুর্গতকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি। প্রায় 16 টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি। তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে, এখনো আমাদের এই কাজ চলমান আছে। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে। তা আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছেন। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। তা আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ভবিষ্যতে এই বাহিনী, আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা। সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন মহাপরিচালক AKM শহীদুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। দর্শক, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মধ্যরাতে ট্রাক চাপায় অটোরিকশার আহত 4 যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত জানতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকারী ইফতেখার রায়হান। সরাসরি চলে যাব তার কাছে। ইফতেখার, নিহতদের পরিচয় কি এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা, আর এই যে দুর্ঘটনাটা ঘটলো তার পেছনের মূল কারণটা কি ছিল সেই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি অনেক, আসলে গতকাল রাত 11:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং এই ঘটনার পরই কিন্তু যারা অটোরিকশার যাত্রী ছিলেন এদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, তিনি একজন নারী, এবং বাকি যে 3 জন তাদেরকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরে কিন্তু তাদেরকে যে হাসপাতালে আনার পরে সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন, এবং এই দুর্ঘটনাটি ঘটেছে মূলত চান্দনা চৌরাস্তা এলাকায় যে বিআরটি যে ফ্লাইওভারটি রয়েছে, এই বিআরটি ফ্লাইওভারের নিচে একটি ট্রাক এই অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটির সামনে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে দুমড়ে মুচড়ে যায়, এবং তাৎক্ষণিক কিন্তু যে অটোরিকশার যে 4 জন যাত্রী তারা যে গুরুতর আহত হন, এবং এদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন এবং বাকি 3 জনকে হাসপাতালে নিয়ে আসার পরে সেখানে তারা মারা যান। এবং এদের মধ্যে কিন্তু 4 জনের কিন্তু নাম পাওয়া গিয়েছে, এবং 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে মামুন, এবং একজনের নাম হচ্ছে রাজন, একজনের নাম হচ্ছে সালেহা খাতুন। তো এবং এই 4 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, যারা বাসন থানা এলাকায় একজন এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একজন থাকেন। এবং এখন কিন্তু যে নিহতদের যে লাশ, তাদের লাশ কিন্তু গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এবং এখানে যে মর্গের যে ময়নাতদন্তের যে কাজ সেটি সম্পূর্ণ করার পরে কিন্তু পরিবারের কাছে এই লাশগুলো হস্তান্তর করা হবে। এবং আমরা যে ঘটনাস্থলে যেটি জানতে পেরেছি যে ঘটনাস্থলে এই দুর্ঘটনার পরপরই কিন্তু ট্রাক চালক এবং ট্রাকের যে সহকারী তারা দুজনে কিন্তু পালিয়ে গেছেন, এবং ট্রাকটিও কিন্তু এখন পর্যন্ত আটক করা যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এই ঘটনায় যে ঘাতক ট্রাক চালক এবং
সহকারী এবং ট্রাকটিকে আটক করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে দুর্ঘটনার সবশেষ তথ্য। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন দুর্ঘটনার সবশেষ খবরাখবর। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ আমলের 15 বছরেই বাণিজ্য ও বিনিয়োগ ছিল গোষ্ঠীতান্ত্রিকতার কবলে। একচাটিয়া সুবিধা পায় বেক্সিমকো, এস আলম সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মীয় স্বজনেরা। 15 বছরের অনিয়মে দেশে যখন হাবুডুবু খাচ্ছে তখন পাচার হয় 28 লাখ কোটি টাকা। এজন্য ব্যবসায়ীদের রাজনৈতিক বলয়ে থাকা বাণিজ্যিক সংগঠনগুলোর মুখে কুলুপ দেয়াকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা না গেলে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক হবে না বলেও সতর্ক করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন যেখানে কারো হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত হয় সবার অংশগ্রহণ। অর্থনীতির মুক্তবাজার নীতি অনুসরণ করা বাংলাদেশে গেল 15 বছরে আর্থিক ও বাণিজ্য খাতে কি সেই ছেড়ে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। আর গেল 15 বছরে এই অবস্থায় সিপিডি বলছে দেশের প্রায় 17% ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান বাধা দুর্নীতি। কর্তৃত্ববাদী শেখ হাসিনার আমলে করা এই জরিপে ডলারের অস্থিরতা সহ 7টি খাতের দুরবস্থা উঠে আসে। এর জন্য ব্যবসায়ীদের রাজনীতিকরণ আর রাজনৈতিক বলয়ে থাকা বাণিজ্যিক সংগঠনগুলোর মুখে কুলুপ দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সংস্থাগুলো একদম ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত এবং যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সভাপতি, সহসভাপতি হবেন তারা কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া উচিত না। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? পলিটিক্যাল সাইড থেকে ছিল কোনো বিরোধিতা হবে না। এদিকে ব্যবসায়িকরা কি চিন্তা করছে, আমি ট্রাস্টেড, সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। গোষ্ঠীতান্ত্রিকতা, ব্যবসা বাণিজ্য, শিল্প উন্নয়ন, দেশের অর্থনীতি, ইভেন কি রাজনীতি কোনো অবস্থাতেই ভালো না। নীতি ঠিক করে দিতে হবে, সেই নীতি অনুযায়ী সবাই যেন ব্যবসা পরিচালনা করতে পারেন, তাহলেই দেশের অর্থনীতি উপকৃত হবে। সংস্কার উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো যেন এক ধরনের পলিটিক্যালি ফিজিবল, রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে, যাতে নতুন যে সরকারই আসুক তারা যাতে এই ধরনের সমাধানগুলো করার ক্ষেত্রে তারা যে খুব অস্বস্তি না বোধ করেন। যেভাবে আছে এইভাবে থেকে যদি নতুন আর একটা সরকার আসে তাহলে এইভাবে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যে কোনো সরকার ক্ষমতায় আসলে যারা বিরোধী দলে থাকে তখন এই কালো আইনগুলার বিরোধিতা করে তারা, কিন্তু তারা যখন ক্ষমতায় আসে তখন ওই আইনগুলোকে তাদের জন্য আশীর্বাদ হয়েছে, এটাকে তারা ব্যবহার করে। সম্প্রতি 2023 সালের জাতীয় খানা জরিপের প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসপোর্ট বিভাগ, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নাম উঠে এসেছে। এগুলো তো রয়েছেই, তবে গেল 15 বছরে ব্যাংক, ভৌত অবকাঠামো, জ্বালানি ও আইসিটি খাতে দেশের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আমদানি রপ্তানি বাণিজ্য সহ দেশের
সার্বিক আর্থিক খাতের প্রবৃদ্ধি রক্ষায় মুক্তবাজার অর্থনীতির ধারা বজায় রাখার পাশাপাশি বাণিজ্যিক খাত যাতে আর ক্ষমতার বলয়ে গোষ্ঠীতান্ত্রিকতার কবলে না পড়ে সে বিষয়ে স্থায়ী সমাধানের কথা বলছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। মাদকমুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে শিক্ষার্থীদের ডোপ টেস্ট। শিক্ষার্থীদের ডোপ টেস্টের বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে কতক্ষণ পর্যন্ত আজকের এই ডোপ টেস্ট চলবে আর ঠিক কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত নমুনা জমা দিয়েছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বেলা 12টায় এই কার্যক্রম শেষ হয়। এবং আমরা দেখেছি আজকে এখানে 71 জনের নাম ছিল এএফ রহমান হলের, এবং সেখান থেকে এসেছে 43 জনের মতো, অর্থাৎ 30 জন শিক্ষার্থীর মতো আজকে উপস্থিত হতে পারেননি। এবং কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে আজকে অনেকেরই পরীক্ষা ছিল, সেজন্য এই কার্যক্রমে তারা অংশ নিতে পারেনি। তবে পর্যায়ক্রমে কিন্তু প্রতিটি হলের শিক্ষার্থীদের এই কার্যক্রমের আওতায় আনা হবে এবং 8000 যারা আবাসিক শিক্ষার্থী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাইকে কিন্তু এই পরীক্ষায় আসা বাধ্যতামূলক বলে তারা জানিয়েছেন। এবং যেসব শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেবেন না তাদেরকে আসলে কারণ দেখাতে হবে যে আসলে তারা কেন এখানে আসতে পারছেন না। তবে আমরা দেখেছি এটা নিয়ে আসলে সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল। যারা এসেছেন তারা বলেছেন যে তাদের হলের যে পরিবেশ, সে পরিবেশ অনেকটা কিন্তু সুন্দর হবে, অনেকটা শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং মাদককে ঘিরে যে ধরনের অরাজকতা হয়, যে নৈরাজ্যগুলো হয় হলগুলোতে, সেগুলো অনেকটাই কমে আসবে বলে তারা আশা করছেন। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পরীক্ষা করার জন্য যেই কিটগুলো ব্যবহার করছেন সেগুলো উন্নত মানের কিট, যুক্তরাষ্ট্র থেকে যেগুলো আনা হয়েছে। এবং এই উন্নত মানের কিট কিন্তু সরকারি মূল্য যেটি 950 টাকা সরকারি হাসপাতালগুলোতে, এবং বেসরকারিভাবে যেটা কিন্তু 3000 টাকা, সেটি কিন্তু এখানে 350 টাকা দিয়ে শিক্ষার্থীরা করতে পারছেন। এবং এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে 5 ধরনের মাদক শনাক্ত করা সম্ভব হয়, বিশেষ করে গাঁজা, ইয়াবা, অ্যালকোহলের মতো যেই অতি প্রচলিত মাদকগুলো আছে সেগুলো শনাক্ত করা সম্ভব হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে এই কার্যক্রম কিন্তু তারা চলমান রাখবেন। বিশেষ করে কিছু মাদক আছে যেগুলোর মেয়াদ কিন্তু বেশি দিন শরীরে সেটির মেয়াদ থাকে না, তো সে কারণে এটি চলমান রাখা হবে। এবং এর মাধ্যমে তারা আসলে মূলত একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে মাদকমুক্ত থাকে, শিক্ষার পরিবেশ যাতে নিশ্চিত হয়, বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে। অনেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলছে ডোপ টেস্ট, সেইখান থেকে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী ফয়সাল করিম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। 2007 সালে মামুনের বিরুদ্ধে 101,73,369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। 2022 সালের 30 জুলাই খালাস পায় মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক। খুলনায় অরক্ষিত রয়েছে বেশিরভাগ নদী কেন্দ্রিক ঘাট। ভাঙাচোরা ও বেহাল অবস্থায় মালামাল ওঠানামায় ঘটছে দুর্ঘটনা। এই নিয়ে আরও জানাতে খুলনা বড়বাজার জুতাপট্টি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, নদী ঘাটের সংস্কারে কি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক খুলনার যে নদীকেন্দ্রিক ঘাটগুলো রয়েছে প্রত্যেকটি ঘাটের কিন্তু একই রকম অবস্থা, বেশ বেহাল অবস্থা রয়েছে সবগুলাতেই। এবং এখানে মালামাল নামানো থেকে শুরু করে সাধারণ মানুষ যে নদী পারাপার হয় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বেশ সমস্যা রয়েছে। বিশেষ করে বড়বাজার কেন্দ্রিক বেশ কয়েকটি ঘাট রয়েছে, যেমন আমি যে ঘাটটিতে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘাটটি কিন্তু বড়বাজার কেন্দ্রিক একটি ঘাট এবং এই ঘাটটির নাম হচ্ছে জুতাপট্টি ঘাট, কেউ কেউ তুলাপট্টি ঘাট বলেও এই পরিচিত এই ঘাটটি। তবে এই ঘাট কিন্তু বড়বাজার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য তার কিন্তু একটি বড় ভূমিকা রাখে এই ঘাট। তবে এই ঘাটের যে অবস্থা তা দেখে কিন্তু বেশ হতাশাজনক বলে মনে হয়, যার ফলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই ঘাটের চারপাশে বেশ জরাজীর্ণ অবস্থা রয়েছে এবং ঘাটে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িটা কিন্তু একেবারেই বেহাল অবস্থা এবং ভেঙে নিচে পড়ে গেছে।
যার ফলে কিন্তু এখানে যে মালামালগুলো আসে বিশেষ করে বড়বাজার থেকে এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় কিন্তু মালামাল যায় নদীপথে এবং সেই সব মালামালের বেশিরভাগ মাল কিন্তু এই ঘাট হয়েই কিন্তু যায়। এখানে যে লঞ্চটি এখানে রয়েছে, যে ট্রলারটি এখানে রয়েছে, সেই ট্রলারটিতে কিন্তু বাগেরহাটের মোড়লগঞ্জ শরণখোলার কিছু মালামাল ওঠানো হয়েছে এবং সেগুলো কিন্তু কিছুক্ষণ পরে চলে যাবে। তো এখানকার শ্রমিকদের সবথেকে বড় অভিযোগ কিন্তু এই পল্টন নিয়ে, এবং এই ছোট্ট একটি পল্টন এখানে রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে পল্টনে ওঠানামার জন্য যে জায়গাটি রয়েছে সেটি একেবারেই খারাপ অবস্থা বর্তমানে। এর পাশাপাশি এই ঘাটের পাশেও কিন্তু বেশ কয়েকটি ঘাট রয়েছে, প্রত্যেকটা ঘাটেরও কিন্তু একই রকম অবস্থা। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলাতে কিন্তু এসব ঘাট দিয়েই পণ্য আনা নেওয়া করা হয়, যার ফলে এই ঘাটগুলো যদি সংস্কার করা না হয় বা এই ঘাটগুলোর যদি সুন্দর করে রাখা না হয়, নতুন ঘাট না আসে, তাহলে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্যের একটি বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ এখানকার শ্রমিকরা বা এখানকার যারা কাজ করছেন তারা যদি এখানে বেশ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়, তাহলে কিন্তু এই ঘাটকেন্দ্রিক এই বড়বাজারের যে ব্যবসা বাণিজ্য রয়েছে তাতে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশন বলছে যে এই ঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরামত এবং নতুন ঘাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি বিআইডব্লিউটি এবং সিটি কর্পোরেশন বা জেলা পরিষদ বেশ কিছু ঘাট নিয়ে কিন্তু টানাটানিও রয়েছে, যার ফলে কিন্তু এই ঘাটগুলো সংস্কারে বেশ সমস্যা হচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে নদীকেন্দ্রিক ঘাটের সবশেষ অবস্থা। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি মারা গেছেন। এ ঘটনায় নিহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এই ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার আগ মুহূর্তে হামলা চালানো হয়। হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দিয়ে মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটান। তালেবানের অভিযোগ, ইসলামিক স্টেটের সদস্যরাই এই হামলা চালিয়েছে, যদিও এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেননি। খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর শীর্ষ সদস্য ছিলেন। কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে ট্রফিটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পান্থ, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীকে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন সেখানে? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেটি ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকা রাজধানীর বসুন্ধরা সিটিতে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এবং বেলা 11টা থেকে কিন্তু এটি উন্মুক্ত হয়েছে এবং সময় করার সাথে সাথে কিন্তু দর্শকের যে উন্মাদনা এবং দর্শকের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছেই। এবং এখানে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বেশ কিছু আয়োজন করা হয়েছে। দর্শকদের জন্য বেশ কিছু গেমসের আয়োজন করা হয়েছে ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এবং এখানে ভিআর গেমস খেলতে পারছে এবং এখানে আমরা মাস্কটকে দেখতে পাচ্ছি এবং একই সাথে সর্বসাধারণ এই বিষয়টি নিয়ে কিন্তু খুব বেশি প্রচারণা ছিল না এবং সাধারণ দর্শকরা কিন্তু খুব বেশি জানতেনও না যে আজকে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবে। যদিও যখন তারা জানতে পেরেছেন এবং বিশেষ করে গতকাল যখন কক্সবাজারে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শিত হয়েছে এরপর থেকে কিন্তু দর্শকদের আগ্রহের কেন্দ্রে এসেছে এবং পরবর্তীতে তারা জানতে পেরেছেন যে আজকে কিন্তু ঢাকায়ও এই অনুষ্ঠানটি চলবে এবং সেখানে কিন্তু সকালে কিন্তু আমরা জানি আজকে শীতের একটু প্রকোপ ছিল, যার কারণে সকালের দিকে অর্থাৎ 11টার দিকে খুব বেশি দর্শক না থাকলেও সেখানে সবাই ভাবছিল যে কেমন পরিমাণ দর্শক আসবে। সেই সংখ্যা কিন্তু ঠেলে দিয়ে অনেক দর্শক সমাগম হয়েছে এবং বিশেষ করে ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেক স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে স্কুল বা কলেজ ইউনিফর্ম সেগুলো পরে এসছেন এবং তাদের আগ্রহটাই কিন্তু বেশি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আমরা বলি, এখন পর্যন্ত বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে এবং সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম এবং সেটি ছিল 2017 সালের। পরবর্তী যে আসর এটি এবার পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সেটি নিয়ে কিন্তু একটু দোলাচাল রয়েছে যে কোথায় অনুষ্ঠিত হবে এবং হাইব্রিড মডেল হবে নাকি পাকিস্তান এককভাবে আয়োজন করবে। তো সব কিছু মিলে এর মধ্যেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে ওয়ার্ল্ড ট্যুর বা যে কটি দেশ এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে তারা কিন্তু সেই দেশগুলোতে কিন্তু প্রদক্ষিণ শুরু করেছে। তার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে আছে ট্রফিটি এবং আগামীকাল অর্থাৎ 13 তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে থাকবে এবং সেখানে কিন্তু
বর্তমান ক্রিকেটার এবং যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের জন্য প্রদর্শনের জন্য উন্মুক্ত হবে। এখান থেকে 15 তারিখে কিন্তু সাউথ আফ্রিকায় চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটি। তো অনেক রাজধানীর বসুন্ধরা সিটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পৌঁছেছে ঢাকায়, আর সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর রাখছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শীত কুয়াশায় জবুথবু জনজীবন, সঙ্গে যুক্ত রাজধানীর বায়ু দূষণ। আরও ৩-৪ দিন বেশি ঠান্ডার আভাস, মাসের শেষে তীব্র শৈত্যপ্রবাহ। বাণিজ্যিক সংগঠনের নিরাপত্তায় বিগত আমলে বিপুল অর্থ পাচার, ব্যবসায়ী নেতাদের রাজনীতির বাইরে রাখার পরামর্শ। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু, মাদকাসক্তের প্রমাণ পেলে পরিচয় গোপন রেখে চলবে কাউন্সেলিং। এবং সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে উইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর আশা মিরাজ লিটনদের। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে।